করতে পারলে মনোমেরি দিতাম পাখির পাই কেমনে আসে যাই খাঁচার ভিতর অতীন পাখি কেমনে আসে যায় আট কোঠরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝড় কাটা তারও পরে সদর কোঠা তারও পরে সদর কোঠা আয়না মহলটা কেমনে আসে যায় খাঁচার ভিতর হসি পাখি কেমনে আসে অসাধারণ লাগছিল আসলে এই গানটার কথা কি বলবো। আর এরকম আরো অনেক দারুণ দারুণ গান আজকে আপনার কাছ থেকে শুনবো এবং সাথে গল্প আড্ডায় দারুণ কিছু সময় কাটাবো। বাট তার আগে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে আসি। দর্শক দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে তিব্বত লাক্সারি সুপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজন। বরাবরের মতো আপনাদের সাথে তো আছি আমি শাফরিন জেবিন। আর আজকে আমার অতিথি একজন গানের মানুষ আমার সামনে বসে আছেন পাগলা বাবলু। স্বাগত আজকের এই আয়োজনে আপনাকে। আর আয়োজন শুরুতেই যে আপনাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে না আমার মাথায় একটা বিষয় এলো যে মানে আপনার নামের সাথে পাগলা যুক্ত হলো কি করে? এই পাগলা যুক্তটা হচ্ছে আমাদের পরিবারে সঙ্গীতটা ছিল। আমার বোনরা সঙ্গীত করতো, তো আমার বোনরা যখন তার গুরুদেবদের কাছে যেতেন তখন আমার বয়স 7 বছর। তখন আমি আমার দু বোনের সাথে যেতাম, সাফিয়া ফারুক সুলতানা, সুরাইয়া ফারুক সুলতানা, দু বোন। তো তাদের যে গুরুদেব ছিল করুণাময় অধিকারী স্বর্গীয় এবং প্রাণবল্লভ সাহা স্বর্গীয়, তারা দুজনই বিয়োগ হয়ে গিয়েছেন। তো ওখান থেকে ওস্তাদি যে তালিমগুলো তাদেরকে দিতেন, সেই তালিমটা বাসায় এসে তারা যখন একদিন পর বা দুদিন পরে করতে যেত, দেখা যেত দু একটা স্বর তাদের মিস হয়ে গেছে। তখন ওই বোনরা ডাকতো, এই যে এই পাগলকে ডাকো, তো এই পাগলকে ডাকো, আবার ওরকম ডাকতো। কয় আমরা তো ওই সুরটা ভুলে গেছি, স্বরটা তোমার কি স্মরণ আছে কি না? তা আমি বললাম আগে বলো তো কোথার থেকে তোমরা করতেছো। তখন ওরা ওরকম বলতো। আচ্ছা, ওখান থেকেই এলো এটা। ওখান থেকে আমি আবার সুরটা একটু ধরিয়ে দিতাম। ওরা তারপরে যখন আবার ওস্তাদদের কাছে যেত, আমি তো থাকতাম সাথে। জি জি। ওরা যখন করতো তখন ওস্তাদজি বলছে বাহ খুব ভালো হয়েছে তো। আমি 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 স্বর ভুলে যাইনি বা কিছু না, কিন্তু আপনি তো গানের মানুষ, আমার সামনে বসেছেন, আমার একটা গান শুনতে দারুণ ইচ্ছে করছে। আরেকটা গান শুনি, তারপর আবার একটু করে গল্প আড্ডা হবে। মানুষ ভজলে সোনা মানুষ ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল্য হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল্য হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি, দিদলে মৃণালে সোনার মানুষ জলে, দিদলে মৃণালে সোনার মানুষ জলে, মানুষ গুরুর কৃপা হইলে মানুষ গুরু গুরু গো মানুষ গুরুর কৃপা হইলে জানতে পাবি, ও তুই জানতে পাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, এই মানুষ বদলে সোনার
মানুষ হবি। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষকে নিজকে নিজে ভালোবাসতে হবে এবং অপর মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, আত্মবোধ, আত্মচেতনা, বিবেককে জাগ্রত করতে হবে। তাহলেই আমি আপনার শ্রেষ্ঠ। গানের তো অনেক ঘরানা থাকে, জি। তো আপনি আসলে মানে এই লালনের গানের প্রেমে পড়লেন কিভাবে বা কবে থেকে? হ্যাঁ, আমি মূলত আসলে নজরুলের সঙ্গীত করতাম। আমি ওটা দিয়ে আচ্ছা। আমার হাতে খড়ি, মা এবং বাবার বাক্যে। হঠাৎ একদিন আমার মা আমাকে বলছে যে তুমি একবার নজরুল করো, একবার আধুনিক করো, একবার পপ গান গাও, একবার হিন্দি গান গাও, একবার প্যারোডি গান করো, তুমি একটা ধারায় চলে যাও। তা আমি মাকে বললাম, মা আমার দ্বারা কি হবে? কয় হ্যাঁ হবে, তুমি লালন সাইজির কালাম তুমি করার সাধনায় থাকো। মানে মায়ের ইচ্ছেতে, মায়ের দেখানো পথ জি, মায়ের অনুসরণ দেখানো করেই পথ। আসা হলো। তো পেয়ে গেলাম, মার দোয়া নিয়ে আমি পেয়ে গেলাম আমার যে দীক্ষাগুরু খুদা বক্স সাইজি 21-এর মরণোত্তর পেয়েছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির লালনগীতির প্রভাষক ছিলেন। করোড়া জাহাপুর তার বাড়ি, আমার গুরু বাড়ি। ওখান থেকে সাইজির কাছে আমি একতারা ডুগির উপর তালিম নিয়ে এখনও শিক্ষানবিশ অবস্থায় আছি, শিখছি। এই এই গানের যাত্রার গল্প আরো একটু শুনবো, বাট তার আগে আমি একটা বিষয় জানতে চাই। আপনি তানভীর মোকাম্মেলের সিনেমায় গান করেছেন, তো এবং সেই গানে অনেক আলোচনায়ও এসেছেন আপনি। জি। এরপরে কি আর অন্য কোনো সিনেমায় গানে ডাক পেয়েছেন বা আমি করা হয়নি কেন? সিনেমায় ওনার পরে আমি আপনার হানিফ সংকেতের লেখা একটা নাটকে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। জি। আপনার ঘরের খবর পরের খবর। আচ্ছা। ওখানে আমি আমার সূচনা সঙ্গীত ছিল আপনার মাঝে আপন, সে আপন নাচিলে মন, চেতন কবু হবে না তোর, জানা তো হলো না রে ঘরের খবর পরের খবর, জানা তো হলো না রে ঘরের খবর পরের খবর। এই গানটা দিয়ে ওই গান আপনার নাটকটা শুরু হয়েছিল। আচ্ছা। ওখানে আপনার অত্যন্ত আমার খুব একজন শ্রদ্ধেয় মানুষ জাহিদ হাসান ভাইয়া, উনি ওখানে অভিনয় করেছেন, সাথে আরও গুণী গুণী ব্যক্তিদ্বয় ওর সাথে সম্পৃক্ত ছিল। আমার আরেকটু স্পষ্ট করে জানতে চাওয়াটা কি, যে তানভীর মোকাম্মেলের সিনেমায় আপনি যে গান করেছেন এবং সেই গানে অনেক আলোচনাও এসেছিলেন, তো পরবর্তীতে কি সেভাবে আর সিনেমার কাজে বা সিনেমার গানের কাজে ডাক পেয়েছেন? আমি আর সে কাজে আমার ডাক এখনো আমি পাইনি। আশা রাখছি আর আগামী প্রজন্ম ভালো কিছু করলে আমি বিশ্বাস রাখছি অবশ্যই আমি ডাক পাবো। একটা গান যদি আমি পছন্দের রাখি, আমি অপার হয়ে বসে আছি। ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না না। জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। যখন তুমি ভবে এলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে
কি আজব কারখানা, জাত গেল জাত গেল বলে। আসলে গানগুলো এমন ঘরানার গাইছেন আপনি যে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি, দর্শকরাও শুনছে। আমি যদি পরবর্তী আরেকটু আলাপচারিতায় যেতে চাই, আপনি তো রিয়েলিটি শো এর বিচারক ছিলেন, সৌভাগ্য হয়েছিল আমার। তো সেই জায়গা থেকে যদি জানতে চাই যে এই প্রজন্মের মধ্যে লালনের গানের চর্চার আগ্রহ কেমন দেখছেন, বা মানে আপনার চোখে কেমন? আমার কাছে খুব ভালো লেগেছে যারা আপনার ম্যাজিক বাউলিয়ানার যে কাজটা তারা করেছে। আমি জাজ হিসেবে আমি গিয়েছিলাম। ছেলে মেয়েদের ইচ্ছাশক্তি খুব সুন্দর, কিন্তু একটু গাইডলাইন দরকার। সেই গাইডলাইনের জন্য আমি মনে করি প্রতিটা জেলায় যে শিল্পকলা একাডেমিগুলো আছে, সেই শিল্পকলা একাডেমির মাধ্যম দিয়ে যদি আপনার লোকগান, লালনগীতি, জারি সারি, ভাসান গানের এই চর্চাগুলো যদি কর্মশালা দিয়ে ফিরিয়ে আনা যায়, তো আগামী প্রজন্ম আমাদের চেয়ে অনেক অনেক ভালো করবে, এই আমার অনেক বিশ্বাস। কিন্তু সরকারের উচিত এখানে ভাই বেশি বেশি করে পৃষ্ঠপোষকতা করা। জি অবশ্যই, আশা করব এই আয়োজনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং আপনার এই মেসেজটা চলে যাবে। যদি একটু জানতে চাই যে শিল্পকলা কেন্দ্রিক আসলে সঙ্গীতের চর্চাটা কেমন হয়? আমি 2005 থেকে শিল্পকলা একাডেমিতে লালনগীতির প্রশিক্ষক হিসাবে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। এর ভেতর আহমেদ নদীর সাহেব, কামাল লোহানি, কামরুল ইসলাম হাসান, তারপরে আপনার সমাপনীতে আমি পেলাম আপনার লিয়াকত আলী লাখি সাহেবকে, ওনাকে দিয়েই সমাপনী হয়েছে। শিল্পকলাতে আমি যে কাজটা করার সৌভাগ্য ছিল, আমি বলছিলাম যে বিশেষ করে লালন ভাব গীত, এটা যারা সাধনা করবেন বা যারা শিখবেন তাদের অবশ্যই আপনার একতারাটা হাতে রাখতে হবে এবং হাতে সাথে একটা বায়া, যে সাঁইজির সিম্বলটাই ছিল একতারা। যেমন আপনার জাতীয় ফুল কি, আপনি বলেন জাতীয় ফুলটা কি? জাতীয় ফুল কি? শাপলা। জাতীয় মাছ কি? ইলিশ। জাতীয় ফল কি? কাঁঠাল। জাতীয় পাখি কি? আমি ছোট বেলায় ফিরে যাচ্ছি, দোয়েল। আচ্ছা, জাতীয় যন্ত্র কি? একতারা। আমরা চাই জাতীয় যন্ত্রটা একতারা হিসাবে স্বীকৃতি পাক। আচ্ছা, আপনারা এটাই চাচ্ছেন? জি। ওকে। আমি শুধু আমি চাচ্ছি না, আপনিও আমাদের সাথে একত্রতা ঘোষণা করছেন, যেহেতু আপনি আমাকে নিয়ে আজকে। আপনি যখন প্রশ্নটা করে ফেলেছেন এবং আপনি এই ঘরানার মানুষ, হ্যাঁ, আমার এই জায়গাটায় জ্ঞান অনেক কম, তো আর বাউল সঙ্গীতের সাথে যন্ত্র হিসেবে প্রথমে মাথায় আসে একতারা, তো সেই অর্থে আমি প্রশ্নের উত্তরটা এভাবে দিয়ে ফেলেছি। কিন্তু আসলেই আপনাদের চাওয়াটা দারুণ এবং আশা করব যে প্রশাসন থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো একটা উদ্যোগ নেওয়া হবে। এই যে গান শেখার যে কথাটা বলছিলেন, সেই জায়গা থেকে যদি আমি আরেকটু জানতে চাই যে ফোক গানে ফিউশন করতে গেলে মানে অনেকেই, বেশিরভাগই বলে যে এটা মানে কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। এক প্রকার আমি যদি বলি যে অভিযোগই হয় যে ফোক গানের ফিউশনে আমরা ফোক ওই আমেজটা পাচ্ছি না, এমন একটা বিষয়, বা ওটা চলে যাচ্ছে। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার সোনার দেশের ছেলেরা আপনার অ্যাকোস্টিক থেকে শুরু করে বিদেশি যন্ত্রের উপর আমাদের সন্তানরা যেভাবে আপনার কাজ করতেছে বা তারা শিখছে বা ভালো বাজায়, এতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু ফোক গান, লালনের গান, এটার সাথে তারা অবশ্যই ফিউশন করবে। আমি ফিউশন বলতে আমি যতটুকু যেটা বুঝি, মানে আমি যদি আরো একটু সরাসরি জানতে চাই যে ফোক গানের সাথে আসলে কি কিছু যোগ বিয়োগ করা যায় কিনা? হ্যাঁ, ওটা যদি আমরা যেই ভাবে যেই সুরটা দিয়ে যাচ্ছি, ওই সুরের উপর দাঁড়িয়ে যদি ওরা ফিউশনটা করে, তাহলে এটা মানুষ গ্রহণ করবে। তো আমাদের ওই ভাব ছেড়ে যদি ওরা টাটাডাং ডোডোডং ডং ডাং ঢাং ঢাং ঢিং ঢাং ঢাং টাটাডাং ঢোডাং, এই যে একটা মানে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা, এগুলোর কারণেই আমরাও একটু কষ্ট পাই। কিন্তু আমি ফিউশনকে সমর্থন করি। আপনার চোখে কি সবশেষ কোনো গান দেখে মনে হয়েছে যে এই গানের মিক্সিংটা আরেকটু ভালো হতে পারতো, বা আরেকটু ফোক গানকে মূল ভাবটা রেখে গানটা করা যেত? হ্যাঁ, এরকম যেমন অনেকেই, নাম আমি বলতে চাচ্ছি না, অনেকেই যেমন আমি অপার হয়ে বসে আছি, এই গানটা তো আপনি আমাকে বলছেন গাওয়ার জন্য করলাম। আপনিও নিশ্চয়ই এই গানের অনেক ফিউশন আপনি শুনছেন। ওই কথার সাথে ওই ধরনের আওয়াজগুলা, টনগুলা আপনার ওইখানে মিশে না। ওইটা কান্নার একটা সুর,
ওই সুরটা যদি গিটারে কান্নার সুরটা হয় বা কিবোর্ডে যদি কান্নার সুরটা হয়, সেকশন মিউজিকে যদি কান্নার সুরটা হয়, ড্রামে যদি সেই বিটটা, যেমন বিটটা এখানে বাজে, সেই বিটের বিটটা যদি হয়, তাহলে অবশ্যই আমরা সবাই গ্রহণ করব। এবং আমার বিশ্বাস সোনার ছেলেরা যেভাবে সাধনা করতেছে, তারা যদি আমাদের নিয়ে বসে, আমাদেরকে নিয়ে বসতে হবে। সে উস্তাদ, আমরা উস্তাদ নয়, কিন্তু আমরা গায়ক, আমরা গাই, তারা বাজাবে, কিন্তু আমার গায়কিটা কি আছে এইটা যদি সে হৃদয় মন্দিরে ধারণ করে বাজাতে পারে, আমার মনে হয় জাতি ভালো কিছু পাবে। আমার যেটা আপনার সাথে আড্ডা দিতে দিতে মনে পড়ছে, বা আপনি শুরুতেই বলছিলেন যে আপনি অন্য ঘরানার গানও করেন বা করেছিলেন শুরুতে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। আবার মাঝে মাঝে মান্নাদের গান টুকটুক করতাম। শুনবো নাকি দু লাইন? হ্যাঁ, শোনা যায় প্লিজ। যদি কাগজেই লিখো নাম, কাগজে ছিঁড়ে যাবে, পাথরেই লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজেই লিখো নাম, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী রয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজেই লিখো নাম। বাড়ির কাছে আর সে তারপর বসত করে, ঘর পর বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। গ্রাম বেড়ে অগাধ পানি, নাই কি নারা নাই তরণী পারে, বাঞ্ছা করি দেখব তারে, আমি কেমনে সে গাই যাই রে, আমি কেমনে সে গাই যাই রে, আমি একদিনও না একদিনও না দেখিলাম তারে। অসাধারণ লাগছে, ভাবে মন্ত্রমুগ্ধের মতো গান শুনছি এবং দর্শকও সেটা উপভোগ করছে। যদি একটু জানতে চাই যে লালনের ঘরানার গানের সাথেই কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন, এই যে সেই যে মায়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সেই ছোটবেলা থেকে, তো লালনের গানে একটা দর্শন থাকে, এটা অনেকে বুঝেও গায়, অনেকে না বুঝেও গায়, তাই না? মানে আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? হ্যাঁ, আমি আমার নিবাস হচ্ছে ফরিদপুরে। আমি আমার ফরিদপুরে স্ব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষ, আমি এবং মা বাবার দোয়ায়
সবার আমি উৎসাহ পেয়েছি। সেই আদলে ফরিদপুরের প্রশাসন এবং বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, আমি তো একটা সরকারি স্কুলের মাঠে আমি আপনার লালন উৎসবটা করতাম। আমার উৎসবটা ছিল সম্পূর্ণই ধূমপান মুক্ত, যেহেতু মা মাটির গান, এই গান মায়েরা শুনতে আসবে, সন্তানরা শুনতে আসবে, সেই জায়গাটা আমি পুরো ধূমপান মুক্ত রেখেছিলাম, যেখানে 8 থেকে 10,000 লোক থাকতো। ওইটা কি যে একটা সিগারেট খাবে এটা তার ব্যক্তিগত, কেউ যদি অন্য কিছু করে তার ব্যক্তিগত, এগুলোর সাথে এই সমস্ত মহৎদের কোনো সুসম্পর্ক নেই। তো সেই আদলে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা একটা প্রেয়ার দিই। প্রেয়ার দেওয়ার পরে আমাদের শুভারামপুরে ত্রিমোহনায় আমাদেরকে 1 খণ্ড জমি দিয়েছে। সেই জমিতে আমরা মাটি কেটে উঠিয়েছি, ওখানে গাছগাছালি লাগিয়েছি। তো আশা রাখতেছি আপনাদের দোয়া থাকলে, বাংলার মানুষের দোয়া থাকলে বা ফরিদপুরের মানুষের দোয়া আশীর্বাদ আছে এবং থাকবে, তাদের সহযোগিতায় ফাল্গুনে আমরা সেই উৎসবটি করব এবং 24 এবং আপনার সহ আপনারা সবাই আমন্ত্রিত আমাদের অতিথি। ইনশাআল্লাহ, অবশ্যই। আমার খুবই ভালো লাগলো এই অন স্টেজে, মানে আমার একটা আয়োজনে আপনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং আপনি আবার আমাকে একটা দারুণ একটা উৎসবের আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি সে আয়োজনটা খুব দারুণভাবে হবে। বলছিলাম যে লালনের গানের একটা দর্শন আছে, এই যে ওনার একটা জনপ্রিয় গান আছে লালন শাহের গান মিলন হবে কতদিনে। এই গানটা যুগে যুগে কিন্তু শ্রোতাপ্রিয়তা পেয়ে এসেছে। তো এই গানে যদি মানে অনেকেই বলে যে এই যে মিলন হবে কতদিন, এটা আসলে প্রেমিক প্রেমিকা ভালোবাসার গান। আবার অনেকে বলে যে এটা আত্মার সাথে আত্মার মিলনের কথা বলছে, আবার অনেকে বলে যে আত্মার সাথে ঈশ্বরের মিলনের কথা বলছে। তো আপনি কি বলবেন এই জায়গাটাতে? মানে লালনের গানের তো দর্শন থাকে একটা। আপনি যেই জায়গা থেকে আপনি কথা বলছেন, আত্মার সাথে আত্মার সুসম্পর্ক, এইটাই হলো মিলন। আপনি দেখেন মিলন হবে কতদিনে, মিলন কিন্তু আমাদের হয়েই রইছে। মিলন কিন্তু বিচ্ছেদ হয়নি, বিচ্ছেদ হচ্ছে আমার স্বভাবটার কারণে আমার বিচ্ছেদ হচ্ছে। তাই সাইজি ওখানে বলছেন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। চাঁদ গো প্রায় নিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হয়েই রয়েছে, কিন্তু আমার স্বভাবের কারণে আমি আমার ভুল জায়গায় পড়ে যাচ্ছি। তাই ওখানে আকুতি থাকে যে আমি পেলাম কিন্তু আমি হারালাম। হারাটার আমি যে হারিয়ে ফেললাম এটা আমারই দোষ। এখানে মায়ের দোষ দেওয়া যাচ্ছে না, বাবার দোষ দেওয়া যাচ্ছে না, আল্লাহরই ভগবানের কেউই দোষ দেওয়া যাচ্ছে না। সে তো আপনি আমাকে 16 আনা পূর্ণ কলা দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। তাহলে আমার স্বভাবের কারণে যদি, আমার ভুলের কারণে যদি আমি অন্ধকারে চলে যাই, সেখানে তো সত্যের সাথে আমার মিলন হবে না। এই যে জীবন বোধ বা এই যে বোধটা লালনের গানের যে দর্শন তার, এটা তো আপনি বুঝতে পারছেন এবং অনেকেই বুঝে, আবার অনেকে না বুঝেও গান করে। আমি কি ভুল বলছি এই জায়গাটাতে? হ্যাঁ, আপনি যারা না বুঝেও গান করে আমি তাদেরকেও সমর্থন দেবো এই কারণেই যে ও যে তবু গেয়েছে, এই গেতে গেতেই তো বুঝতে হবে। যদি জানতে চাই যে লালন শাহের গান নিয়ে বা
আপনার কি পরিকল্পনা? আপনি কি কি করবেন আগামীতে? যেমন সারা পৃথিবীতে যার যার দেশের কিন্তু একটা জাতীয় সঙ্গীত আছে। আমার দেশের জাতীয় সঙ্গীত আছে, ভারতের আছে, পাকিস্তানের আছে, আমেরিকার আছে, জাপানের আছে, সবাই আছে। কিন্তু বিশ্ব সঙ্গীত হিসাবে যদি এই বাংলার জমিন থেকে যদি পৃথিবীর বিশ্ব সঙ্গীত হিসাবে যদি আমরা একটা ঘোষণা দেই, তাহলে এই বাণীটাই আসে, সত্য সুপদ নাচি নিলে পাবিনে মানুষের দর্শন। ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। যতবার করিবে হরণ, যতবার করিবে হরণ, ততবার হবে জনম। সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন। এই পরের দ্রব্য আর পরের নারী এই বিশ্ব রাজারা যদি হরণ না করে, দেশে কোনোদিন যুদ্ধ হবে না। আজকে আপনি পৃথিবীর ভারসাম্য দেখেন, আমরা তো রাজনীতি করি না, আমরা লালনের দর্শনে দেখছি। লালনের এই বাণীটা যদি ডোনাল্ড ট্রাম্প, কিম এবং পৃথিবীতে যত রাজারা আছে, এই বাণীটা সবার জন্য ইউনিভার্সাল ট্রুথ। আপনি দেশে যত যুদ্ধ দেখতেছেন, এই দ্রব্য আর নারীর কারণে যুদ্ধ, আর এই আমৃত্যু, আর এই অহংকার। মানুষের তো অহংকার নাই, অহংকার হলো মালিকের। আমি আপনার সেবাদাস, ঘরে ভালো ব্যবহার, বাইরে ভালো ব্যবহার। আর আমরা কি করছি? আমিত্ব, অহংকার। রাস্তায় বেরোতে পারছে না মানুষ, মানুষকে মেরে ফেলছে। সৃষ্টির সেরা জীব যদি মানুষ হয়, তাহলে কিসের কারণে জমির মতন জমি পড়ে থাকবে, গাড়ির মতন গাড়ি পড়ে থাকবে, টাকার মতন টাকা পড়ে থাকবে? এই আমিত্ব আর অহংকারের কারণে কত রক্তপাত, সে ৭১ থেকে স্টার্ট করে এখনও রক্তপাত। আমরা এগুলো আর চাই না। সাধের একতারা নিয়ে গান গাও, মানুষের ভজন করো, মানুষকে ভালোবাসো, যার যার ধর্ম সেই সেই করবে। এখানে তো অহংকারের কিছু নাই। তাই সাইজি বলে যে মানুষ ভজো, মানুষ পুজো, মানুষই শ্রীহরি বর্তমান। এই মানুষের মাঝে, মানুষের সাথে আল্লাহরই দয়াল ভগবান, যে যেই নামে ডাইকে তাকে সন্তুষ্ট করে এই মানব সমাজকে আলোময় করবে, সেটাই লালন। আমরা বিশ্বাস রাখি প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসায় আপনার লালনের এই গানটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে। পরের দ্রব্য পরের নারী হরণ করো না, জাতিকে এইখানে আসতে হবে। আগামী সংসদে যারাই আসুক না কেন, এই লালনের এই বাণী দিয়ে সংসদ অধিবেশন শুরু হওয়া উচিত। দাঁড়িয়ে বলবে পরের দ্রব্য আর পরের নারী হরণ করব না, তাহলে আগামী প্রজন্ম কিছু সোনার ফসল পাবে, ঘরে উঠে আনতে পারবে। আসলে জীবনটা অনেক সহজ সরল এবং আমরা সবাই প্রত্যাশা রাখি যেন শান্তিপূর্ণভাবেই বসবাস করতে পারি, এমনটা আমারও প্রত্যাশা। আয়োজন শেষ করতে হচ্ছে, দুটো লাইন গানের সাথে যদি আজকে আয়োজনটা শেষ করতে পারি। তিব্বত লাক্সারিস প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। আর একটা গান শুনতে চেয়েছিলাম, ধন্য ধন্য বলিতা, এই গানটা যদি। ধন্য ধন্য বলিতারি বেঁধেছে যেমন ঘর, বেঁধেছে যেমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলিতারি সবে মাত্র একটি কোটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। সবে মাত্র একটি কোটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। কিসে ঘরে রবে খাটি,
কিসে ঘর রবে খাটি ঝড়ি তুফান এলে পরে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে বেঁধেছে এমন এক ঘর বেঁধেছে এমন এক ঘর শূন্যের উপর আমরি শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে তারে তারে